তিনি সে সিদ্ধান্তে নিয়েছেন যে উনি এখন মানুষের যা মন চায় তার সম্পর্কে মনে করুক, সিদ্ধান্ত নেয়, কিন্তু উনি এখন থেকে কিছু খারাপ কাজ করবেন। আজকে একটা তার উপদেষ্টা পরিষদের মানে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। পত্রিকার হেডলাইন অনুযায়ী বলা হচ্ছে এটা একটা বিশেষ সভা। কেন বিশেষ সভা? সবচেয়ে খারাপ কাজ উনি করছেন ওখানে, যেটা আমি এর আগে অনেকবার বলেছি আপনাদেরকে, যে বাংলাদেশে এনজিও পুরো এখনো ফাংশনাল না। কোনো এনজিও কে অর্থ আনতে ছাড় মানে অর্থ ছাড় করেছেন এরকম কোনো ঘটনা নাই। এমনিতেই এই গভর্নমেন্ট আসার পরে প্রথম 7 মাস তো কিছু কিছু প্রতিষ্ঠানে একেবারে ফাংশন করতে দেওয়া হয় নাই। তার মধ্যে এনজিও ব্যুরো একটা, ঠিক আর একটা যেমন দুদক। খবর নিয়ে দেখেন প্রথম 4 মাস কোনো রিপোর্ট পাইবেন না, কোথাও কোনো পত্রিকা রিপোর্ট নেই যে দুদক কি ফাংশনাল কাজ করতেছে, জানবেন না। আপনার তাজুলদের আইসিটি এটি ফাংশনাল করতেছে কি, খবর পাবেন না। এর ওয়াকার সাহেব তার প্রভাব দিয়ে এগুলো বন্ধ রাখছিলেন, নিজের হুকুম ছাড়া, নিজের ইঙ্গিত দেওয়া ছাড়া এগুলো কাজ করবে না, এমন একটা ধারণার দিক থেকে। এনিওয়ে, আমরা আসল জায়গায় যাই। আসলে আজকে উনি যেটা করেছেন খুবই অপরাধজনক আমি মনে করি। উনি দাবি করতেছেন এনজিও নিবন্ধন সহজ করা, বিদেশ থেকে ফান্ড আনা সহজ করার কিছু পদক্ষেপ নিয়েছে। এনজিও বাড়ি থেকে আনার ক্ষেত্রে যে অধ্যাদেশটা আছে, যেটা জিয়া রহমানের আমলে প্রথম অধ্যাদেশটা চালু হয় সম্ভবত 1978, ফরেন ডোনেশন অ্যাক্ট দিয়ে যেটা শুরু হয়েছিল, মানে বিদেশি এনজিও গুলোকে কন্ট্রোল করা। কেন কন্ট্রোল? এটা খুব সিরিয়াস জিনিস। বিদেশি এনজিও মানে এটা ডাইরেক্টলি রিলেটেড আপনার সার্বভৌমত্বের সাথে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা ডাইরেক্টলি রিলেটেড। আপনি একটা বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশে টাকা এনে হাজির করতে সুযোগ দিচ্ছেন, বলছেন এক কথা, করতেছেন আর কথা। আপনি এখানে গেছে, এটা উদাহরণ আছে, সত্যি সত্যি উদাহরণ আছে। হাসিনা করে নাই আশাকে নিয়ে, আশা যে এনজিওটা, তাদের টাকা নিয়ে তারা লাখ লাখ লোক ঢাকায় এনে দিবে, আর হাসিনা ওইটা নিয়ে বিপ্লব করবে, তাই না? নিশ্চয়ই আপনাদের মনে আছে তখন জলিল ছিল সেক্রেটারি, এবং জলিল পরে 2007 সালে যখন 1/11 হয়, 1/11 সময় উনি তো একেবারে আর্মির কাছে গিয়ে পুরা যা যা ঘটছে ও বলে হয়েছে। সম্প্রতিকালে আপনার রাশিয়ার পুতিন তার দেশে এনজিও আসা নিষেধ করেছে, কমপ্লিটলি নিষেধ। রাশিয়াতে কোনো এনজিও নেই, বিশেষ করে ওয়েস্টার্ন এনজিও কেউ ওখানে যেতে পারবে না, বাধ্য হয়েছে। কিন্তু এত কিছুর পরেও আমাদের পিএবির তারা ইউনুস সাহেবের উপর হেভি চোখ পাল্টা গেছে, যার সংস্কার উনি করে দিয়েছে এটাও তারা পছন্দ না, আরো যায়। বুঝেন এখন তারা কত কি চায়? তো বাংলাদেশে টাকার দরকারটা কি? এর সার্বভৌমত্ব থাকার দরকার কি? আপনারাই আনেন, আপনারাই চালান। কারণ বিদেশি স্বার্থটাই তো বাংলাদেশ, দেশ বলে তার কিছু নাই, তাই না? রাশিয়া যখন 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন ওই জায়গায় চীনা জোকের মতো ঝাঁপাই পড়ে হোল ওয়েস্ট তার এনজিও পয়েন্ট নিয়ে, যাচ্ছে তাই, যা ইচ্ছা তাই করছে দিকে। এইটারই আজকে এই যে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ, এটা ফাউন্ডেশনটা ওখানে তৈরি। মনে রাখবেন ইউক্রেন কিন্তু রাশিয়া ইউক্রেনের পাশের দেশ তো, এরা সবাই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। বাংলাদেশে অনেকে যারা স্কলারশিপ নিয়ে পড়তে গেছে তারা ইউক্রেনে পড়তে গেছে, ইউক্রেন থেকে আইআর পড়ে আসছে, ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ে আসছে, এরকম অনেক ছেলে বাংলাদেশে আছে। এখন সেই ইউক্রেনের সাথে ঝগড়া বাধাইছে কে? বাধাইছে অরেঞ্জ রেভলিউশনের নাম শুনছেন কি? নাম জানি না। অরেঞ্জ রেভলিউশন যে নামে আর একটা নাম আসবে, জর্জ সোরেস, যে এখন একেবারে বয়স্ক, নর্থে কম পারে, উনার ছোট ছেলে, 2 ছেলে, উনার ছোট ছেলেকে ওনার দায়িত্ব দিচ্ছেন এটা ওনার এনজিও করার। ওটা নিয়ে আলাদা একটা প্রোগ্রাম করবো, ওখানে দেখেন। সংক্ষেপে বলছি, এখন জর্জ সোরেসের ছেলে এখন জর্জ সোরেসের ওই এনজিওটা দেখাশোনা করে। এই এনজিওটা এখন খুবই অ্যাক্টিভ। এই এনজিওই যে টাকা দিয়ে রাশিয়ায় বিপ্লব করছে, ওই পুরনো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া রাষ্ট্রগুলো, 15টা রাষ্ট্রের মধ্যে যে বিপ্লব গড়াইছেন, এই সবগুলো গড়াইছেন এই অরেঞ্জ রেভলিউশনের নায়ক হলো জর্জ সোরেস।
সে এখন প্যারালালি পাল্লা দেয় ইউএসএইড এর সাথে, কারণ ইউএসএইড এর ফান্ড কমে যাচ্ছে। আমেরিকানদের এই ইউএসএইড এর ভিতর দিয়ে ফান্ড দেওয়ার মুরদ নেই। আর এই গ্যাপটা পূরণ করতেছে জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন, OSF। আমাদের ইউনুস সাহেবের সাথে খুব খাতির OSF এর। সোহেল সাহেবের ছেলে আসছিল ঢাকায়, বিশেষ বিশেষ মিটিং হয়ে গেছে। খালি একটু নৎকা দিয়ে দিই, একটা তো আমি দেখালাম যে ওখানে এনজিওর ভিতর দিয়ে ক্ষমতা দখল, এই কাণ্ডগুলো করার নায়ক হলো এই OSF, এই জর্জ সোরস। আর এই জর্জ সোরসই আবার এই যেটা নিয়ে আপনারা ঘৃণা করেন, LGBT, তৃতীয় লিঙ্গ করে বেড়ায় না, এটা সবচেয়ে বড় ফান্ড সরবরাহকারী হচ্ছে এই জর্জ সোরসের OSF, ওপেন সোসাইটি ফাউন্ডেশন। তো ওটা বাদ দিলাম না, ওটা সোশ্যাল অ্যাক্টিভিটি। কিন্তু যারা সরকারের বদল করে হয় পলিটিক্সে ঢুকে পড়তেছে, এনজিও টাকা নিয়ে আসে, বুঝছে কতটা? তাহলে ওকে ফান্ড নিয়ে আসা তার সহজ করে দেওয়া, এটা কি বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমতার পক্ষে না বিরুদ্ধে? জাস্ট একটু চিন্তা করে, জাস্ট একটু চিন্তা করে দেখেন আমি কি বলতেছি। উনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন এদের ফান্ডটাকে ইজিলি তার ব্যবস্থা করে দেবেন। আরে কি বলেন আপনি? যাদের এনজিও ব্যুরোর সম্পর্কে ধারণা কম তাদের জন্য বলি, এনজিও ব্যুরোর কাজটা কি করে করা হয় আসলে। বাংলাদেশের আর্মি আর পুলিশের গোয়েন্দা বিভাগ মিলে 8টা সংগঠন আছে। এই 8টা সংগঠনকে ইন্ডিপেন্ডেন্টলি এনজিও ব্যুরোতে যারা বাইরে থেকে ফান্ড আনবে বলে তার কাগজপত্র জমা দেয়, তাদের ওই প্রত্যেকটা কাগজপত্রকে চেক করে এই 8টা সংগঠন করে রিপোর্ট দেয়, যাতে একটার সাথে কন্ট্রাডিকশন হলে বুঝতে পারে। এইটাই এনজিও ব্যুরো যাচাই বাছাই করে, এরপরে ফান্ডটা রিলিজ করে। ওকে, এখন আরেকটা জায়গায় নিয়ে যাই। সম্প্রতি আরেকটা কাজ শুরু হয়েছে। একদিকে যেমন দেখেন 1.5 বছর হয়ে গেল এনজিও ব্যুরো কোনো টাকা ছাড় করে নেয়, তাহলে এনজিও গুলো চলছে কি করে? আমি এই বলতে বলতে হয়রান, আসলে আপনারা বিরক্ত হয়ে যাবে না, তা আবার এই কথা বলছি। আমেরিকান কিছু থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা ইন্ডিয়াতে এনজিও হিসাবে রেজিস্টার্ড, তারা আগে নিয়ে আসে ইন্ডিয়া টাকাটা, ওই অর্থটা নিয়ে এবার এই টাকাটা নিয়ে বাংলাদেশে আসে, ডিস্ট্রিবিউট করে। এটা কোথায়, কোনটা কত টাকা যাবে? টাকা কিন্তু আমেরিকান এনজিওর। বারে বারে আমি আপনাদেরকে জিল্লুর রহমানের নাম বলেছি, তার CGS এর নাম বলেছি, কোন কোন এনজিও এটার ফান্ড পায়, ইভেন TIB, আমি এইগুলোর নাম আপনাদেরকে বলেছি। ফলে এখন যারাই ফান্ড পাচ্ছে, ইভেন জিল্লুর নিজে স্বীকার করেছে এই টাকা, ক্যাশ টাকা ওনার হাতে দিয়ে গেছে গাড়িতে বসে, ওনার নিজের স্বীকারোক্তি আছে, প্রথম আলোতে রিপোর্ট হচ্ছে। ফলে যে আমরা ইন্ডিয়ান অ্যাক্টিভিটি বাংলাদেশে নিয়ে আমরা তটস্থ, সেখানে এবং এখন ইন্ডিয়ান ফান্ড ছাড়া, মানে ইন্ডিয়ান খবরদারি ফান্ড ছাড়া কোনো ফান্ড নাই। আর সেখানে ইউনূস সাহেব করতেছেন কি, বিদেশ থেকে ফান্ড আনা সহজ করে দিতেছে, করতেছে স্টেক হোল্ডার। আচ্ছা, স্টেক হোল্ডার মানে বুঝছে নিশ্চয় অংশীদারি, মানে যারা বিদেশি আর যারা দেশি ওই টাকা নিবে, এ হলো অংশীদার। তাদের কাজটা ইজি করে দেওয়ার জন্য কাজ করতেছে। এই যে অরাজনৈতিক গেলে কি অবস্থায় বুঝছেন, একে অরাজনৈতিক, তারপরে এলো এনজিওলা। উনি কি বুঝবেন একটা রাষ্ট্র কি? রাষ্ট্রের একটা সার্বভৌমত্ব বলে একটা ব্যাপার আছে। আপনি যদি সার্বভৌমত্বের বদলে বিদেশিদের অংশীদারিত্ব, তাদের কাজটা সহজ হয়ে যায় বাংলাদেশে টাকা নিয়ে আসা। বুঝতেছেন কি করতেছেন আপনি? ক্ষমতা পাইছেন এই জন্য। এমনিতে মানুষজন সমালোচনা করে আসছে গত 1.5 বছর ধরে যে এটা একটা এনজিওদের সরকার হয়েছে। আর আজকে কি সিদ্ধান্ত নিয়েছে দেখে, জিল্লুর যে কিছুদিন আগে, সপ্তাহ 2-3 আগে যে এত বড় সম্মেলন করলো, 300টা দেশ থেকে নাকি লোক নিয়েছে। পক্কা খেয়াল করে দেখেন, 300টা দেশের লোককে 80,000 পয়সা দিতে হয়েছে, কমপক্ষে 2 দিন হোটেলে রাখতে হয়েছে। কি পরিমাণ ফান্ড লাগছে আন্দাজ করেন? এই ফান্ডটাকে কে দিচ্ছে? আমরা খোঁজ করেছি নাকি ইউনূস সাহেব আছে এখন এনজিওরা যা খুশি তাই করতে পারে? এবং তার যে এখানে সংস্পর্শ ছিল, তার যেখানে আশীর্বাদ ছিল, তার সাথে বড় প্রমাণ হলো তার খোদ পররাষ্ট্র উপদেষ্টা ওখানে গিয়ে বক্তৃতা দিয়ে আসছেন। তার কিছু বলার থাকলে তো পররাষ্ট্র উপদেষ্টা যেতে পারে না,
ইভেন তার কাছে কোনো না কোনো ধরনের একটা ইঙ্গিত নিচ্ছে, না নিলে আমাদের চিফ জাস্টিস ওখানে গিয়ে বক্তৃতা দিল কেমনে? আমি আলাদা করে বলেছি চিফ জাস্টিসটা উচিত হয় না। কোথায় যাচ্ছেন আপনি? কাদের ক্ষণে যাচ্ছেন? খবর নেবেন না? তাহলে কি শুরু হচ্ছে এগুলা? রাষ্ট্র যে বুঝে না সার্বভৌমত্ব কি বুঝবে? যেখানে মানে তটস্থ যে আরেকবার ইন্ডিয়ান হেজিমনির মাথায় পাল্লায় পড়তে চাবো না আমরা। যথেষ্ট আক্কেল হয়েছে 16 বছরের, আর কত? এগুলোর কোনো হুঁশ নাই ইউনূস সাহেবের। আজকাল অনেকেই দেখি যে ইউনূস ভক্ত হয়ে গেছে, না উনি সাব্যস্ত করে উনি খুব বড় খেলোয়াড়। এটা বড় খেলোয়াড় যে রাষ্ট্র বুঝে না, রাষ্ট্রের নিরাপত্তা বোঝে না। কি বলবো একে আমি? তাহলে আপনারা এখন পত্রিকায় যেটুক খবর আসছে, খুব অল্প খবর এসছে, খবরটা কি প্রেক্ষিতে দেখতে হবে আপনাদেরকে। আমি সমস্ত আমার এই ভিডিও যারা দেখবেন, এই দর্শক শ্রোতাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, নিজেরা একটা জিনিসটা রিয়েলাইজ করার চেষ্টা করেন। এটা এমন একটা রাষ্ট্র হয়ে যাবে যে রাষ্ট্রের মধ্যে কোনো সার্বভৌমত্ব নাই, রাষ্ট্রের কোনো নিরাপত্তা বোধ নাই। রাষ্ট্রটা আরো বেশি করে ইন্ডিয়ানদের কবলে পড়বে এটা। আর এনজিও ব্যুরোকে সহজ করে দেওয়াটা কি বাংলাদেশের জনগণের বা রাষ্ট্রের নিজের স্বার্থের সঙ্গে যাবে? তাহলে আমরা আর্মি বুঝতেছি কেন? অনেকে দেখেছি যে আমার বর্ডারে কি মানুষ মেরে ফেললো। চিন্তা করেন তো দেখি, বাইরে আপনার এনিমি আপনার উপরে আক্রমণ করতে আসছে, এখন আপনি কি তাকে আদর করবেন? দুধ ভাত খাওয়াবেন বসে বসে? হ্যাঁ, যে আপনাকে মারতে আসছে তাকে তো আপনাকে আগে মারতাম, নাহলে ও মেরে দিবে আপনাকে। এটা হচ্ছে সহজ কথা। অস্ত্র জিনিসটা বুঝেন না তো আপনি। সবকিছুর মধ্যে ভালোবাসা, মানবিকতা দেখেন। যে আপনার সঙ্গে যুদ্ধ করতে আসছে অস্ত্র নিয়ে, তার সাথেও আপনি মানবিকতা দেখাতে চান, কাণ্ড দেখেন। আমি এরকম লোক আমার বাসায় আসছে কথা বলতে, ও যখন শুনছে যে আমাদের এই হাসিনা পড়ে যাওয়ার সময় কোনাকুনি অনেক করেছে, মেরে ফেললো, আমি তো বোকা হয়ে গেছি কথাটা বলে। এ বলে কি লোক? এ তো সিবিবি করার লোক আসলে। যাই হোক, যা বললাম মানে এনজিও ব্যুরোকে সহজ করে দিয়ে কার কি লাভ হয়েছে এটা আপনারাই ভেবে দেখেন। থ্যাংক ইউ।